সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় কোরবানির প্রস্তুতি, আর নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বেগ, উনি পরিচালক গবেষণা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং ওই প্রান্তে আছেন ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট। পাশাপাশি রাজশাহী ব্যুরো থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সালাম, যিনি একজন খামার মালিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। প্রাণ ভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, জানালো কারা কর্তৃপক্ষ। সরকার চাইলে যে কোনো সময় ফাঁসি কার্যকর। কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার। দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 13 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা, ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়। ঈদের আগে সক্রিয় প্রতারক চক্র ও মলম পার্টি রাজধানীতে অভিযানে 1,68,00,000 টাকার জাল নোট, বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক 10। ঈদকে সামনে রেখে 3টি ট্রেনের সংযোজন হলো নতুন বগি। আগাম বিক্রির 5ম দিন দেওয়া হলো 11 সেপ্টেম্বরের টিকিট। এবং ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় নবজাতকের শরীর কেটে মৃত্যুর অভিযোগ। ঘটনা জানাজানির পর লাশ ফেরত না দেওয়ার হুমকি। আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে গত বছর দেখা গেছে যে আমাদের কোরবানির পরিমাণ প্রায়, গরুর পরিমাণ প্রায় 40 লাখ, 20 লাখ প্লাস হচ্ছে ভেড়া এবং ছাগল, এর পাশাপাশি অন্য জিনিস যেগুলো মেশো আছে। তো আসলে আমাদের সব মিলিয়ে আমাদের কোরবানির সময় চাহিদা কত থাকে গবাদি পশু? ধন্যবাদ। কোরবানির সময় আমাদের যে গরু, মহিষ, ছাগল, বেড়া, এগুলা টোটাল এই 4টা প্রজাতি আমরা কোরবানি দিয়ে থাকি বাংলাদেশে। এদের চাহিদা 1 কোটি প্লাস মাইনাস এরকম হয়ে থাকে। তো এর মধ্যে গরু কোরবানি দিয়ে থাকি আমরা 35 থেকে 40 লাখ, এবং ছাগল সবচেয়ে, ছাগল বেড়া বেশি, ছাগলই বেশি, এটা 65 থেকে 70 লাখ এরকম হবে। তো এই আমাদের এই চাহিদা আমরা গেলবার বলে গেছি, আমি আপনার মনে থাকবে যে যেন ভারত থেকে কোনো, ভারত, মায়ানমার, ভুটান, নেপাল, যে দেশে হোক না কেন আমাদের বর্ডার লাইনের কোনো জায়গার থেকে যেন আর আমাদের দেশে কোনো গরু না আসে। আর এতে করে হয় কি, যে আমাদের যে ক্ষুদ্র খামারিরা, যাদের সংখ্যা 40 থেকে 50 লক্ষ, 40 থেকে 50 লক্ষ, এরা কিন্তু 1টা, 2টা, 3টে গরু পালে। এরা অত্যন্ত আদরের সাথে সন্তানের মতো এই গরুটাকে লালন পালন করে। তারা কোনো ভেজাল ওষুধ কিছুই প্রয়োগ করে না, এবং ওদের মাংস অত্যন্ত খাঁটি। আমরা খুব বেশি টাকা দিয়েও কিন্তু 5,000 টাকা বেশি দিয়ে গরুটা কিনি। যদি কোনো কারণে ভারত থেকে যে আসে, এটা আগে আসতো আর কি 20 লক্ষ, তো 10 লক্ষ সারা বছর ব্যাপী আসতো, আর 10 লক্ষ ঈদের সময় আসতো। এনিওয়ে, গতবার যেহেতু আসে নাই এবং আমরা বলেছি আমাদের কোনো ঘাটতি হবে না, ইনশাল্লাহ তাই হয়েছিল। আপনিও বলেছিলেন যে এটা আমরা সাপোর্ট করি ভারত থেকে যেন আর কখনো গরু না আসে। কিন্তু এখন এবার প্রশ্ন উঠেছে যে গরুর দাম গত বছরের থেকে 40,000 গরুর যেটা দাম ছিল এবার 60,000 টাকা হয়ে গেছে। এইটার কারণটা কি? তাহলে মানে কি যদি সমতা না থাকে এই আপনার সাপ্লাইয়ের ক্ষেত্রে, তাহলে এই দেশীয় যারা আছে তারা যদি মনে করে নেয় যে না, আমাদের গরু ছাড়া কোনো অল্টারনেট নাই, এবং তাই অবস্থায় আছে আমাদের উৎপাদন। এটা দেখুন, এটা একটা আমাদের কোনো ভারত থেকে গরু আসার কারণে বাংলাদেশে লাইভ স্টক সেক্টরের আমাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। যদি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিই, এবং আমরা পশুর সবচেয়ে বেশি খাদ্য খরচ, এবং খাদ্য খরচ হিসেবে যে তা আমরা সবুজ ঘাস, তারপরে ডাল জাতীয় ঘাস, খড়, খৈল, ভুসি, এগুলো আমরা তাদেরকে সরবরাহ করে থাকি, ভিটামিন, মিনারেল, প্রিমিক্স, এই টোটাল সাথে আবার যোগ হয় চিকিৎসা খরচ, ডাক্তার ফি, ভ্যাকসিনেশন, এই সব কিছু কিন্তু এখানে যোগ হয়। আবার দেখা যায় যে এই ভালোভাবে খাদ্য কিনে খাওয়ার পরেও তার গ্রোথ বৃদ্ধি অনেক সময় ভালোভাবে হয় না, কারণ আমাদের দেশে খাদ্যে ভেজাল অ্যাডাল্টারেশন করে। এবং আমি নিজে দেখেছি এক জায়গায় সাভারে, তারা চালের কলে তুষকে ভাঙ্গিয়ে সেটাকে কুড়ার আকার করতেছে, অথচ এই তুষ কিন্তু গরু থাক দূরের কথা, মুরগিরও হজম হবে না, গরুরও হজম হবে না, কারণ এটা লিগনিন, এটা আসলে তাদের প্রকোষ্ঠ এটা হজম করতে পারবে না।
তো এই ধরনের কাজ করার কারণে কিন্তু কৃষক তার উৎপাদন খরচ বেড়ে যায়। সে কিন্তু এখানে কিন্তু তার নিজের খরচটা ধরে না। ওই আমি ক্ষুদ্র খামারি যাদের বলি, তারা কিন্তু তাদের ছেলে মেয়ে নিজেরা সব কিন্তু সেবা করে, বড় বড় করে তোলে, শ্রমের যে হিসাবটা সেটা। তো যদি আমাদের দেশে দাম বেড়ে গেল কিন্তু টাকাটা আমাদের দেশেই থাকবে। যদি ধরেন গতবার ঠিক ছিল, যদি একটু বাড়েও কিন্তু টাকাটা আমার দেশে থাকবে, সহনীয় মাত্রায় থাকা উচিত। এবং এটা বর্তমান সরকার, আপনি জেনে থাকবেন যে 200 কোটি টাকা অলরেডি 5% সুদে দিয়েছে। আমি অনুরোধ করব সরকারকে এই টাকাটা যেন ভারতীয় গরু না আসলে এটা আরো টাকার পরিধিটা যেন ভলিউমটা আরো বাড়ায়। তাহলে কিন্তু তারা খাদ্যে সাবসিডিও যদি কিছু পায়, তাহলে কিন্তু খাদ্য খরচটা যদি আর চিকিৎসা খরচটা, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এই খামার ইয়াটাকে লালন যদি সরকারি তরফ থেকে না হয় তাহলে কিন্তু এইটা এগোতে পারবে, ভালোভাবে এগোতে পারবে, ফ্লারিশ করবে না। জি জি। রাজধানী বলেন, রাজধানীতে যে 23টা হাট আছে, আপনার এখানে মনে হয় কয়টা? আমার এখানে 14টা, দক্ষিণে 14টা। ঢাকা সব মিলে আপনাদের প্রস্তুতিটা কি? যে খালি হাট বসায় তারপর দেখা গেল চারিদিকে খালি গরু চলাফেরা করছে, মানুষ হাঁটতে পারছে না, কি হবে? অ্যাকচুয়ালি আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এটা সম্পূর্ণ অস্থায়ী, যেটি নাগরিকদেরও সুবিধার কথা বিবেচনা করা হচ্ছে, এবং আমরা স্থানীয়ভাবে ডিমান্ড পাওয়ার প্রেক্ষিতে এই অস্থায়ী গরুর হাটগুলো বসার অনুমতি দিচ্ছি। এবং আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মেট্রোপলিটন পুলিশ, তাদের সঙ্গে আলোচনা করে যাতে মানুষের যাতায়াত, তারপরে গাড়ি চলাচল, রাস্তাঘাটে গরু ছাগলের হাট বসে না যায়, এটাকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আনার জন্যই এই প্রক্রিয়াটা নেওয়া হয়েছে। কিন্তু যেটা হয় প্রতি বছর আপনারা কিন্তু প্রক্রিয়াটা ঠিক মতো নেন, আপনাদের যেটা কাগজে কলমে জিনিসটা চমৎকার থাকে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সে যখন তখন দেখা গেল বিরাট একটা রাস্তার মধ্যে, রাস্তা যেখানে আসলেই কোনো হাটের কোনো অস্তিত্ব নাই, রাস্তা লাইন ধরে এই কুরবানির পশু লাইন ধরে হয়ে যাচ্ছে। এটা কি ব্যবস্থা? এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জায়গাটা, এটা খুবই মানে খুব প্রশস্ত নয়, ন্যারোই বলা যায়, কিন্তু মানুষের ঘনত্ব অনেক বেশি এবং মানুষের চাহিদাও বেশি। গরু যেহেতু বেশি আসে, মানুষ ক্রয়ও করে, সে কারণে আমরা কিন্তু এবার চাইনি যে খুব বেশি হাট হবে। আমাদের পুরনো যে হাটগুলান ছিল সেগুলানই আমরা দিয়েছি, এবং যেহেতু এই হাটগুলান এক্সটেনশন হয়ে যায়, যেমন আমরা বলতে পারি যে ব্রাদার্স ইউনিয়নের সাথে যে হাটটি হয়, এর সঙ্গে দেখা যায় যে কমলাপুরে ওই পাশে যে স্টেডিয়াম আছে ওই পারে চলে যায়, যে কারণে আমরা এবার করেছি যে ঠিক আছে, 2টা হাট হয় ভালো। এটা পুলিশের বক্তব্য নিয়েই, যে যেহেতু রাস্তাটা ব্লক হয়ে যায়, না হয়ে 2টা আলাদা সেপারেট হাট হয় ভালো, এবং সেই কারণে আমরা ওখানে আরেকটি ছোট্ট হাট দেওয়ার অনুমতি দিয়েছি। এবং আমরা এটা সবসময় যারা এই হাটের যারা লিজি আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, এবং আমাদের যে প্রস্তুতি আছে, স্থানীয় কাউন্সিলররা আছেন, স্থানীয় সুধীজন আছেন, আমরা বলেছি যে আমাদের যে পেরিফেরি, এর বাইরে কোনো অবস্থাতেই হাট যেতে পারবে না, এবং তার জন্য আমাদের বেশ কয়েকটি কমিটি রয়েছে, তারা তো কাজ করবেই। একেবারে অঞ্চল পর্যায়ে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রয়েছে, তারা থাকবে। আমাদের একটা মনিটরিং কমিটি রয়েছে, একটা ভিজিলেন্স কমিটি রয়েছে, সর্বোপরি আমাদের মোবাইল কোর্ট, সেটিও এই ঈদের হাটের 1-2 দিন আগের থেকে কাজ করবে, যাতে বিভিন্ন জায়গায়, যেটি আপনি বলছিলেন যে রাস্তাঘাটে যেন কোনোভাবেই হাট না বসে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। ওনাদের একটা রিপোর্টে দেখেছি যে সিটি কর্পোরেশন ঢাকা উত্তরে 9টি হাট আর দক্ষিণে 19টি, 14টি, 9টা 14টা, ওইখানে 1 লক্ষ গরু কোরবানি হবে, আর দক্ষিণে হবে 2.5 লক্ষ। তো এটা হাটের সংখ্যা কিন্তু কম হয়ে গেছে। তো এটা মনে একটা প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু হাটের সংখ্যা বাড়ালে আমাদের এলাকাতে আমরা চাচ্ছিলাম কমানো। যেমন আমাদের বাবুবাজার ব্রিজের গোড়াতে যে হাটটি ছিল, এবং এটা প্রচুর রেভিনিউ আমরা পেতাম, প্রায় 4 কোটি টাকার উপরে। আমরা কিন্তু এইটা অনুমতি দেই নেই, যাতে যাতায়াতের মানুষের, যারা হয়তো ঈদের সময় ঘরমুখী মানুষ যাবে বা আসবে, ওই কারণে ওই হাটটির আমরা অনুমতি দেইনি। এবং যেটি আমরা এই বছরে চেষ্টা করেছি যে এই কমিটিগুলেন আমাদের কাজ করবে এবং সার্বক্ষণিকভাবে, এবং তার জন্য আমাদের ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ
আমাদের যে কমিটি রয়েছে তারা কোনোভাবেই যেন রাস্তার যেটি মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা দরকার সেটি উন্মুক্ত রাখা হবে। ইয়েস ভাই, আপনি তো পানি সম্পদ, আপনি আমাকে বলেন টোটাল আসলে আমাদের কি অবস্থা, মানে দাবি আপনারা যেটা বলছেন তার সঙ্গে বাস্তবটা কতটুকু পার্থক্য আছে? আমরা কিন্তু গত বছর এক ধরনের পরীক্ষার সম্মুখীন ছিলাম, সেটা কিন্তু আমরা উত্তরাইতে সম্ভব হয়েছে আমাদের। তার কারণটা হলো গত বছর আমাদের অনেকেই আমাদের সাথে দ্বিমত পোষণ করছিল যে বাংলাদেশে যে গরু আছে এই গরু দেওয়া কোরবানি দেওয়া সম্ভব না, কিন্তু আমরা দেখলাম যে আসলে সম্ভব। কিন্তু একটা প্রবলেম হয় আমাদের যে কোন এলাকায় কত গরু প্রয়োজন এরকম কোনো ডাটাবেস নাই। আমরা যেটা চিন্তা করছি যে আগামীতে হয়তো সম্ভব হবে যে প্রত্যেকটা হাটে কি পরিমাণ গরু বিক্রি হয় এবং কি পরিমাণ গরুর ডিমান্ড আছে, এটা যদি আমরা এই কোরবানির পরে একটা সেন্সাস নিতে পারি তাহলে দেখা যাবে যে হ্যাঁ ঢাকা শহরের দক্ষিণে 2.5 লক্ষ গরু দরকার, পূর্বে 2 লক্ষ গরু দরকার। যদি জেলা ভিত্তিক ডেটা যদি পাওয়া যায় এতগুলো জেলা ভিত্তিক, তাহলে আমরা এই ঈদের আগে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে রাতে বেলাও গরু ট্রান্সপোর্ট করতে হয় সেটা হয়তো করতে হবে না, কিন্তু এরকম ডাটাবেজ আমাদের দরকার। এবং এর জন্য আমাদের যে যারা ইকোনমিক্স, প্রাণী সম্পদ ইকোনমিক্স, তারা কিছু কাজ করতেছে। তারপরও এখনো আমরা গত বছর চেষ্টা করছিলাম যে ওই হাটগুলো থেকে এই সেন্সাসটা আনা যায় কিনা। তারপরে আমরা দেখছি যে আমাদের দেশে যেটা আমাদের যে মন্ত্রণালয়ের যে ডাটাবেজ আছে তাতে আমাদের হাতে এখনো 1,05,00,000 গরু আছে, মানে কোরবানির জন্য এখানে কি বিক্রিযোগ্য। এগুলো কিন্তু সবগুলোই আমরা ধরে নিই যে 60% হলো মানে হৃষ্টপুষ্ট গরু, আর 60% আর বাকি 40% হবে যেসব অ্যানিম্যাল তাদের ব্রিডিং পিরিয়ড বা উৎপাদন ক্ষমতা শেষ হয়ে গেছে সেই ধরনের গরু, সেগুলোও কিন্তু আসলে কনজামশনে চলে যায়, মানুষের খাওয়ায় চলে যায়। তো সেই গরুগুলোও কিন্তু প্রতি বছর আসে, এসে যোগ হয়। তাতে আমাদের যে ধারণা এই বছর আছে, গত বছরও একটা সেন্সাস আছে যে বিভিন্ন ট্যানারিতে যে চামড়া যায় সেই চামড়া হিসাবে দেখছি আমরা 45 লক্ষ গরু এবং মহিষ জবাই হয়েছিল। তো সেই হিসাবে 45-এর উপরে আমাদের মজুদ আছে গরু বিক্রয়ের জন্য এই বছরের। তাহলে আমাদের মনে হয় যে আমাদের সংকট হবে না। তারপরও কিছু কিছু গরু কিন্তু আসতেছে, যদিও আমরা চাই না যে ভারত থেকে কিংবা অন্য দেশে গরু আসুক। তার কারণটা হলো আমরা হয়তো গরুর দামে মাংসে কিছু কম পাই, কিন্তু সুদূর প্রসারী চিন্তা করলে যে এই গরুগুলো যে রোগ জীবাণু দেশে নিয়ে আসে সেই রোগ প্রতিরোধের জন্য আমাদের প্রাণী সম্পদ যে কর্মকর্তা মন্ত্রণালয়ের যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেটা হিসাব করলে ভারতের গরু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, বরং এগুলো বন্ধ করাটাই ভালো। আচ্ছা, একটা জিনিস আমাকে মানে একটু বলেন, আপনি বললেন যে মোটামুটি ভাবে আমাদের যা আছে টাইটাই অবস্থায় আছে মানে কোরবানির ক্ষেত্রে, কিন্তু আপনাদের হিসাব বলছে যে দেশে প্রতি বছর বাছুরের সংখ্যা হচ্ছে 60 লাখ নতুন জন্মগ্রহণ, হ্যাঁ জন্ম নিচ্ছে, এবং আমাদের চাহিদা হচ্ছে 80 লাখ। এই ডেফিসিটটা পূরণ করার জন্য আপনাদের আমরা আসলে গবেষণা করি, আমরা দেখেছি যে আমাদের দেশে আমাদের যে প্রাণীগুলো তাদের যে উৎপাদন ক্ষমতা, ধরেন তার জীবদ্দশায় সে 10টা বাচ্চা দেওয়ার কথা, কিন্তু আমরা পাই হলো 7 থেকে 8টা বাচ্চা। তো আমরা যদি 10টা বাচ্চা নিতে পারি তাহলে প্রতি বছর একটা গাভী ভালো স্বাস্থ্য যদি থাকে তার, সে একটা করে বাচ্চা দিবে। আরেকটা হলো বাছুরের যে মৃত্যুর হার, আমরা সেখানেও দেখছি যে বাছুরের মৃত্যুর হার বিশেষ করে খুরা রোগ সহ অন্যান্য রোগের কারণে এটা প্রায় 20%। 100টা বন্যা পরবর্তী হ্যাঁ বন্যা এবং এই ধরনের ঘটনা যখন হয়, এবার কোরবানি হচ্ছে ঠিক এই সময়, আগামী বছর কিন্তু বন্যার মধ্যেই কোরবানি হবে। এবং এতে যেটা হলো এই মৃত্যুর হার যদি আমরা 5%-এ নামায় নিয়ে আসতে পারি তাহলে আপনি বলছেন যে ডেফিসিটটা খুব সহজেই করা যাবে। কিন্তু এর জন্য গবেষণা এবং সেই সাথে সম্প্রসারণ, তথ্য সম্প্রসারণ এবং আমাদের খামারিদের প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয়। খামারিদের কাছে যাই একটু। আব্দুল সালাম সাহেব, জি জি, আপনি তো কথাগুলো শুনেছেন। জি, হ্যাঁ, আপনি বলেন আপনার এই খামার চালাতে গিয়ে কি কি সমস্যা হয় আর ভালো দিকগুলো কি? আমরা সর্বপ্রথম সমস্যায় পড়েছি আমাদের খাদ্যের দাম। যেহেতু গরু পালনের জন্য খাদ্য খরচটা সবচেয়ে ইম্পর্টেন্ট, খাদ্য খরচটা আমাদের সবচেয়ে বেশি। যেমন
আমাদের গরু মানুষের আটার দাম 24 টাকা, হয়রাজ গরু গমের ভুসির দাম, গরুর খাদ্য গমের ভুসির দাম 32 টাকা। এই যে আমাদের সামঞ্জস্যতা নাই, মানুষের খাবারের থেকে ইয়ার দাম বেশি হয়ে গেছে। জি, গরুর খাবারের দাম অনেক বেশি, এটা একটা। তারপরে আর একটা আছে, যেমন মানে সঠিক খাদ্য, যেমন খোল কিনতে গেলে খোলের মধ্যে আমরা দেখতেছি সেখানে ভেজাল মিশ্রিত হচ্ছে, সে খোলটা যথাযথভাবে পাচ্ছি না, ভিজা রাখতেছি 3 দিন 4 দিন পরেও দেখা যাচ্ছে সে খোলটা মানে গলতেছে না, তার মধ্যে দেখা যাচ্ছে ওই কাঠের গুল বা আদার্স দিয়ে মিশ্রিত করে দিয়ে দিচ্ছে। এই যে একটা দ্রব্যের ভেজাল, এটা একটু সরকারি তরফ থেকে আমার মনে হয় এগুলো পরীক্ষা করা দরকার। আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা লোন, আমরা 20% ইন্টারেস্ট দিয়ে গরুর খামার করলে কোন খামারি কিভাবে এখানে টিকে থাকবে? আমাদের সরকার পরামর্শ, মানে এই যে লোনের ক্ষেত্রে কত পার্সেন্ট সুদ হওয়া উচিত? এটা আমরা যদি, সরকার বলতেছে বারবার যে আমরা 5% দিচ্ছি, আমরা যদি 10% ইন্টারেস্টে যদি খামারিরা পাই, তাহলে আগামীতে আমরা গরুর দাম এর চেয়ে অনেক অংশে আমরা 5% কম করে দিতে পারবো। আচ্ছা, না কিন্তু সরকার তো বলছে যে প্রণোদনা দিচ্ছে। সরকারের একটু সুনজর থাকলে, এই যে সরকার কিন্তু বলছে যে আমরা প্রণোদনা দিচ্ছি, আমাদের পরিকল্পনা আছে আমরা যাতে বিদেশ থেকে বাইরে থেকে। আমরা তো এখন পর্যন্ত আমাদের হাতে ওরকম, আমি 20% ইন্টারেস্টে যেমন আমি খামার পরিচালনা করতেছি, এবং আমাদের আশানুপাতিক সেইভাবে আমরা কিন্তু কোনো লোন পাচ্ছি না। আমরা 5% তো দূরের কথা, আমরা 20% দিয়েও আমাদের চাহিদা মাফিক টাকা পাচ্ছি না। আচ্ছা, কোন ব্যাংক থেকে আপনি ইয়া করেন? এটা কি কৃষি ব্যাংকে না অন্য কোনো ব্যাংক থেকে নিয়ে আপনারা পান এটা? আপনি লোনটা? না, আমি শাহজালাল ইসলামিক ব্যাংক। আচ্ছা, ইসলামিক ব্যাংক থেকে 20% আপনাকে সুদ দিতে হয়। আপনার খামারে গরু মানে এই গবাদি পশুর সংখ্যা কয়টা? আমার খামারে গবাদি পশুর সংখ্যা আমার ছিল 130টা, আমি এবার আউট করে দিয়ে আমার এখন আছে 65টা। আচ্ছা আচ্ছা, সবগুলোই কি কোরবানির জন্য একদম প্রস্তুত? না না, আমি সবগুলো আমার কোরবানির জন্য না, আমার কিছু গাভী আছে একটা সাইডে, আর কিছু কোরবানির জন্য আছে। কোরবানির জন্য এবার আমার রেডি আছে 65টা। তো এবার দাম কেন বেশি হচ্ছে, কারণটা কি? আপনি বললেন যে এগুলোর দামের সঙ্গে, কিন্তু গত বছরের থেকে প্রায় 40,000 যে গরুটার দাম ছিল, এবার ওটা 60,000-এ উঠে গেছে এখনই। না, দাম বেশির কারণ আপনার খাদ্যের দাম, লেবার খরচ এবং প্রতিটা দ্রব্যমূল্যই দেখেন বেড়েছে, সেই প্রেক্ষিতেই দামটা বেশি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি এই মনে করেন বর্ডার দিয়ে গরু চলে আসে, তখন আপনাদের কি অবস্থা হবে? আমাদের আবার সেই করুণ অবস্থা হবে। আমি একটা প্রশ্ন করতে চাই। জি, আপনাকে আমরা হারিয়ে গেছি, গরু খামারিরা সে নিঃস্ব হয়ে গেছে। তো এরকম হঠাৎ করে গরু যদি এখন ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের আশানুপাতিক এই দামটা আর পাবো না। হ্যাঁ, আপনি কি বলছিলেন? আপনি শুধু আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি। আপনার এই যে হৃষ্টপুষ্টকরণ যে কোরবানির জন্য যে গরুগুলো আপনি তৈরি করছেন, সেগুলো কতদিন ধরে পালতেছেন আপনি? জি, এটা আমার আছে যেগুলো, আমার খামারে যেটা, সেটা 45 দিন। 45 দিন পালতেছেন আপনি? তার মানে 45 দিনে তো আপনি আসলে দেখেন হৃষ্টপুষ্টকরণ যে প্রযুক্তিটা আছে, প্রযুক্তিটা যদি আপনি প্রযুক্তি আকারে ব্যবহার করেন, তাহলে আপনার 3 থেকে 4 মাসের বেশি এটা মানে এর বেশি যদি পালেন, তাহলে খরচ বেড়ে যাবে। এটা সবচেয়ে ভালো সময় হলো মিনিমাম 3 সর্বোচ্চ 4 মাস। এটা যদি হিসাব করে, এবং খাদ্য যে আপনি খাওয়াবেন, খাদ্যের মধ্যে আমরা যেটাকে বলি যে ব্যালেন্স রেশন হিসাবে যদি তৈরি করেন আপনি, সেভাবে যদি আপনি খাওয়ান, এবং অতিরিক্ত খাওয়ায় অনেকের ধারণা যে অতিরিক্ত খাওয়ালে বোধহয় অতিরিক্ত হৃষ্টপুষ্ট হবে, তা কিন্তু না। তার বডির ওজন সহ এটা বৈজ্ঞানিকভাবে যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি খরচটা কমে আনতে পারেন। জি, আচ্ছা, সালাম সাহেব, এর সাথে আপনি আমাকে বলেন, আপনার এই খামারের সাথে প্রাণী সম্পদ কোনো কর্মকর্তা যুক্ত আছে কিনা, বা তাদের কাছ থেকে আপনি কোনো মানে কোনো ধরনের অ্যাডভাইস পরামর্শ নেন কিনা, যে কিভাবে আপনি এই খামারটাকে ঠিক মতো এবং পশুগুলোকে ঠিক মতো বড় করতে, লালন করতে পারবেন বা পালন করতে পারবেন, যেটাই বলেন না কেন? জি জি জি,
না, আমি আমার পুঠিয়া যিনি পানি সম্পদ কর্মকর্তা আছেন উনি আমাকে ওনার ডিরেকশন অনুসারে আমি কাজ করছি, এবং উনি আমার মেইনলি আমার 45 দিন হওয়ার কারণটা হলো আমি লোনটা যথাসময়ে পাইনি, যার কারণে আমার এখানে গ্যাপটা একটু সময়ের গ্যাপটা কম হয়ে গেছে। 45 দিনে আসলে আপনি ভালো লাভ পাবেন না, তার কারণ আপনার পশু সেই পরিমাণ মানে বিক্রির যে ভালো একটা দাম পাবেন সেই দামের জন্য আপনার পশু সময় পায়নি। তার কারণটা হলো এর যে প্রযুক্তিটা যেভাবে দিতে হয়, প্রথমে কৃমি ওষুধ দিতে হবে, তারপরে যে আপনি সুষম খাদ্য দিবেন এবং তারপরে এর ওজনটা হবে, সেটা তো না। সালাম সাহেব, তাহলে উনি যেটা বলছেন আমাদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পানি সম্পদ ইনস্টিটিউট, উনি কিন্তু একটা কথা বলছেন যে মিনিমাম 3 মাস আপনাকে এইটার জন্য প্রস্তুতি নিতে হবে। স্যারের কথা ঠিক আছে, জি, তাহলে আপনি যে পানি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেন তার সাথে আপনি করে আগামীতে যাতে এই ধরনের জিনিসগুলো হয় আপনাদের তো এটা নিয়ে জানতে হবে। জি, টেকনিক্যালি সাউন্ড না, যার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকেন, আমরা এরপরে আপনার সাথে আবার আপনাকে আমরা অনেক কিছু আপনার কাছ থেকে আরো জানতে পারবো। উনি শুনলেন তো, উনি যেটা বললেন যে এই আটার দামের থেকে চালের দামের থেকে গরুর খাদ্যের দাম বেশি। আবার উনি যে আরো যে সমস্যাটা বলছেন সেটা হলো যে জিনিসটা উনি কিনছেন সেটাও ভেজাল। তাহলে এই দুইটা জিনিসের সঙ্গে উনি বলছেন তারপরে 20% সুদ, সবকিছু মানে তো এটা মনের উপর খাড়া খাওয়ার মতো। সরকার বলছে যে আমরা সব মানে তাদেরকে মানে স্বাবলম্বী করার জন্য, দেশের পশু সম্পদ ইয়াটাকে স্বাবলম্বী করার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি, কিন্তু উনি যে কথাগুলো বললেন সেই জিনিসগুলো যদি না হয় তাহলে তো কোনোদিনই স্বাবলম্বী হবে না। আসলে এই জায়গায় কেবলমাত্র আরম্ভ করছে আর কি বর্তমান সরকার, আগে ছিল না অতীতে কখনো। চিন্তায় হয়তো আস্তে আস্তে প্রণোদনা বাড়বে। টাকার যে ভলিউম এটা মাত্র 200 কোটি টাকা। তো 200 কোটি টাকা আমি আবার ফোকাস করতেছি এই আমাদের মোটা গরুকে। আমরা কিন্তু মোটা তাজা শব্দটা আর ব্যবহার করব না, আমাদের গ্যাস সাহেব বলছে এখন থেকে আমরা হৃষ্টপুষ্ট করা শব্দটা ব্যবহার করব। তো এরা কিন্তু ওই ক্ষুদ্র চাষি যারা, এদেরকে ফোকাস করতে হবে। আমি বললাম যে 40 থেকে 50 লক্ষ কিন্তু এরা কিন্তু একদম ওনার মতো 45 দিনের টার্গেট নিয়ে করে নাই, সারা বছর ওরা সারা বছর ব্যাপী করে। এই জন্য ওর আবার বাড়ি খামার বাড়ি তার ইনহেরিটেন্স যেই হোমস্টে এরিয়া ওইখানে সে লালন পালন করে, এবং সে কিন্তু তার জমি ডাইল, রাস্তাঘাট, পুকুর পাড় বিভিন্ন জায়গা থেকে ঘাস নিয়ে কেটে খাওয়ায়। এবং কিছু কিন্তু এই কারণে তার ওই যে লেবার কস্ট, এই কারণে তার কিন্তু লাভ হবে, কিন্তু বেড়ে যাবে। এবং ওনাদের একটা কাজ করতে হবে কি, ওনারা এই যারাই প্রজেক্ট নিবে সবুজ ঘাস একটা ব্যবস্থা ওনাদেরও তো জায়গা জমি থাকবে, তাকে লিজ নিয়ে হইলেও করতে হবে। কারণ চমৎকার ভাবে গরুগুলো বেড়ে উঠছে, যে আছে সোনাগাজী, যেসব 10 ডিসিমেল জমিতে একজনে ধান করতেছে, উনি বলবে ভাই আপনার 10 ডিসিমেল জমিতে কত টাকার দান হয়, উনি ওই জমিটাতেই ঘাস মাল্টি কাটিং যেগুলা বারবার কাটা যায়, এই 2 মাস পর 1.5 মাস পরে কাটা যায়, সেটা ওনার লাগবে। আরেকটা হচ্ছে উনি কিন্তু ইউরিয়া প্রক্রিয়াজাত খড়, এটা কিন্তু মোটা তাজা করার জন্য এটা অত্যন্ত স্বীকৃত, এবং এটা কোনো বৈজ্ঞানিক, ওইটা উনি ব্যবহার করতে পারবে না। হয়তো উনি যে রুমেন এই গবাদি পশুর যে প্রকোষ্ঠে অণুজীব, সেটার সংখ্যা বাড়লেই কিন্তু গরু মোটা তাজা হবে। তো খড় প্রক্রিয়াজাতকরণ নাকি যদি না খাইয়ে থাকে তাহলে কিন্তু ওনার লাভ হবে না। উনি কিন্তু যদি ওইগুলা কিছু বাদ দিয়ে, ওই দানাদার জাতীয় খাদ্য কিছু বাদ দিয়ে যদি এটাকেও সাথে শেয়ার করতেন তাহলে উনি কিন্তু লাভবান হইতেন, কারণ টোটালি দানাদার খাবারের উপরে আছে আমার মনে হচ্ছে। দানাদার খাবার থাকলে স্বাভাবিকভাবে এই জন্য ওনাকে যে খড় খাওয়াচ্ছেন সেই খড়টাকে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত করে ওই পানি সম্পদ কর্মকর্তা যিনি আছেন ওই উপজেলায় পুটিয়াতে, সালাম সাহেব যেন ভবিষ্যতে কোনো কর্মসূচি নিলে এইভাবে একটা করে, না হলে কখনো এই কয়েকদিনের ব্যবসায়ী যারা, তারা কিন্তু লাভ করতে পারবে না। কিন্তু আমি ফোকাস করতেছি বারবার, আমাদের সরকারকেও অনুরোধ জানাবো, প্রাণী সম্পদ কর্মকর্তাদেরকে অনুরোধ করবো, ওনারা যেন ওই ক্ষুদ্র এবং মাঝারি যারা
তাদেরকে ফোকাস করে এবং তাদেররা যেন যারা লোন 7 পায়, থেকে 10টা গরু গরু পালে, এই শুধুমাত্র কোরবানিকে কোরবানিকে লক্ষ্য এদেরকে যেন অগ্রাধিকার প্রদান করে, কারণ ওরা মাত্র 5% আর ওনার 20%। সুতরাং এই প্রণোদনাটা পেলে ভবিষ্যতে কিন্তু আমাদের খামারটা, আমাদের চাষিরা, গরু খামারিরা কিন্তু দাঁড়াবে। এবং এটা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং ভারত থেকে গরু আসবেন এটা টোটালি মাঠা থেকে একদম ডিলিট করে দিতে হবে, তাহলে দেখবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গরুর খামার দাঁড়াবেই। এটাতে আমি কারণ আরেকটা জিনিস দেখেন, ক্রয় ক্ষমতা আমাদের বাড়তেছে, কিন্তু তো কোরবানির সংখ্যা তো বাড়বে, তো আমার বেতনও তো বাড়ছে, তাই না? তো সেই হিসেবে কিন্তু আমাদের সার্বিক হিসেব করে বাজারে যেতে হবে। আমি গত বছরের মার্কেট নিয়ে চিন্তা করে বাড়ার এইগুলো তো রিলেটেড, সুতরাং সেইটাও আসবে। সুতরাং যে খুব বেশি সেটাও আমার প্লাস রাখতে হবে আর কি, যেহেতু বেতন বাড়ছে প্রত্যেকেরই। তো সেই জিনিসটা আমরা যারা কোরবানি দিব, কারণ সিটি কর্পোরেশন এলাকায়, বিভাগীয় এলাকায় ওইখানে না দাম বেশি হয়, আবার গ্রামে দেখবেন দাম একটু কম। সো আমাদের এই এলাকাগুলো তো আমরা যারা জব করি তারা থাকি, সুতরাং তাদের জন্য এটা বার্ডেন হবে না, আমার মনে হয় বার্ডেন হবে না। এখন বলেন, এই আজকেই 1.5 কোটি টাকার উপরে জাল নোট উদ্ধার করা হয়েছে, তো এই যে আপনার 14টা হাট আছে আপনার দক্ষিণ সিটি কর্পোরেশন, এখানে কি ব্যবস্থা থাকছে? কিন্তু প্রতিবার যেটা বলা হয় যে হ্যাঁ আমাদের এখানে টাকা ব্যাংকের একজন শাখা থাকে, তারা বলে যে আমরা এখানে সব চেক করি, করি, কিন্তু আলটিমেটলি হলো ওই ব্যাংকে গেলে না, একটা লোক ক্যাশ দিয়ে নিয়ে যাচ্ছে সরাসরি গরুর মালিকের কাছে বা যিনি গরু নিয়ে আসছেন বিক্রি করতে। তো সেই জায়গায় যখন লাখ লাখ টাকা ডিল হয়ে যাচ্ছে, ওনার তো আসলে টাকা দেখে বোঝার কিন্তু উপায় নাই। যে ধরনের জিনিসপত্র এখন হচ্ছে তাতে তো অরিজিনাল জায়গাতেই টাকা ছাপানো হচ্ছে, হ্যাঁ, কিন্তু যাদের ছাপানো কথা তারা ছাপাচ্ছে না, নকলটা ওই জায়গায়। জি, তো না আমরা যেটা এবার করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাংলাদেশ ব্যাংক সহ এই ধরনের একটা প্রস্তুতি আছে যে প্রত্যেকটা হাটেই কিন্তু ব্যাংকের বুথ থাকবে এবং সেই বুথে পর্যাপ্ত এই জাল নোট শনাক্তকরণ মেশিনও থাকবে, যেটি সন্দেহ হবে সেটাই সেখানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। এবং এটি ইতিমধ্যে আমাদের মেট্রোপলিটন পুলিশ, র্যাব তাদের মাধ্যমে হয়েছে এবং ওখানে পর্যাপ্ত পরিমাণ আমরা যে লিজ নিচ্ছেন হাটটি, সেখানে আমাদের স্টল করা হবে এবং সেই স্টলে থাকবেন। এখন ওখানে তো যিনি বিক্রি করবেন, যিনি বিক্রেতা, তাকেও কিন্তু কিছুটা সাবধান হতে হবে, সচেতন হতে হবে, হ্যাঁ সেই টাকাটা সঠিক কিনা। এটা আমার মনে হয় যারা প্রতারিত হয়, যারা এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু টাকা এত বুঝে না, হ্যাঁ, কিন্তু মূল ব্যবসায়ী যারা, ওরা কিন্তু টাকা ধরলেই বুঝতে পারে কোনটি জাল নোট আর কোনটি সঠিক নোট। যদি এটা আপনারা সচেতনের জন্য, আপনারা তো বিজ্ঞাপন তারপরে এই জিনিসগুলো করেন বা পোস্টারিং করছেন, সেই জায়গায় যদি আপনারা এটা লেখেন, যিনি বিক্রি করবেন উনি যেন নিশ্চিত হন টাকাগুলো এবং ওরা যদি প্রয়োজন হয় উনি টাকাটা পেমেন্টটা যেখানে টাকা দেওয়া আছে, যে কাউন্টারে যেখানে হাসিলের ইয়াতে দেওয়া হয় সেখানে করলে সেই জায়গাতে ওইরকম একটা প্রজেক্ট যদি আপনারা রাখেন, গরুটা কিনে যেন ওখানেই টাকাটা না দেয়, উনি যখন হাসিল দিতে আসবেন ওই জায়গায় গিয়ে ওখানে যদি একটা কর্মকর্তা থাকে অথবা টাকার ইয়েতে থাকে, তাহলে হয়তো বা এই জায়গায় এই ক্ষেত্রে এটা তো যখন হাট হয় তখন তো বেশ হ্রাস হয় স্বাভাবিক কারণে অল্প জায়গার মধ্যে, সুতরাং বিক্রেতা যিনি, তাকেই কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সে তো টাকাটা নিয়ে নিচ্ছে, এখন তার দায়িত্বই কিন্তু বেশি। তো সেই ক্ষেত্রে তাকে দ্রুত যেতে হবে ওই জায়গায় যে আমার কাছে সন্দেহ হচ্ছে যে এই টাকাটা জাল হতে পারে। এবং সেজন্য এর সঙ্গে আরো কিছু বিষয় আছে যেটি আমাদের এই যে এক্সপার্টরা আছেন, যে গরু মোটা তাজা করা, যে সমস্ত গরু যেটা খেলে হয়তো ক্ষতিকর দিক রয়েছে, তারপরে এর যে খারাপ দিক, এবং যারা মোটা তাজাকরণ করে নিয়ে আসছে খুব স্পিডি, এগুলো যিনি ক্রেতা তাকেও কিন্তু ওই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি কোন ধরনের গরু কিনবো। এবং সেজন্য আমরা পত্র পত্রিকা, লিফলেট যেটি আমার কাছে আছে, আমরা কিন্তু ইতিমধ্যে বিজ্ঞাপনও দিয়েছি এবং মানুষকে সচেতন করার জন্য আমাদের একদম অঞ্চল পর্যায়ে মিটিং, মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ করেছি এবং আমরা পত্রিকাও বিজ্ঞাপন দিয়েছি, এমনকি আমাদের কিছু টিভিসিও আমরা বিভিন্ন টিভি চ্যানেলও প্রচার করেছি যাতে মানুষ প্রতারিত না হয়। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, এখন এখানে যেটা যে জিনিসটা হতে যাচ্ছে পুরো জায়গাতে, যে গরুর ইয়ে নিয়ে কোরবানি হাটে একজন যদি ক্রেতা যান, তার কি কি দেখা উচিত? উনি কি করে বুঝবেন যে এই গরুটা সুস্থ এবং কি কি সিমটম থাকলে বোঝা যাবে যে এই গরুটা স্টেরয়েড করেছে, হরমোন জনিত ইয়ার কারণে বড় হয়েছে অথবা অসুস্থ? আচ্ছা, এটা জানার খুব সহজ কিছু উপায় আছে, খুব সহজ উপায় আছে। সেটি হলো
আপনি প্রথমত স্টেরয়েড এইগুলো হরমোন এগুলো ইউজ করা হয় বেশিরভাগ বয়স্ক গরুর উপরে, যেসব গরুর বয়স ধরেন 5-6 বছরের বেশি, কারণ তাহলে ওর গায়ে মাংস বেশি ধরে, এটা দেখতে অনেক বড় দেখা যায়। কিন্তু আমরা যে মাংস খাদ্যের জন্য, কারণ কোরবানিটা দেওয়ার উদ্দেশ্য হলো একটা, আরেকটা হলো পরবর্তীতে এটা খাদ্য হিসাবে ব্যবহার হয়। এই খাদ্য হিসাবে ব্যবহৃত যে গরুগুলো আছে সেগুলোর বয়স আসলে 2 থেকে 4 দাঁতের বেশি হওয়া উচিত না, মানে 4 বছরের বড় না। এবং এই গরুগুলো আপনার স্টেরয়েড দিলেও তেমন একটা হ্যাঁ মাংস হবে, ফুলা হবে। তবে আমাদের যে চেনার যে পদ্ধতিটা হলো সেটা হলো তাদের গাগুলো, আপনারা অনেক মোটা সোটা মানুষ দেখছেন না, সেরকম অতিরিক্ত মোটা দেখা যাবে গরুটাকে। এবং তার যে মাংসল জায়গা, যেটা যেমন রানের মাংসে বিভিন্ন জায়গায় আপনি যদি বুড়ো আঙ্গুল দিয়ে যদি আমরা চাপ দেই, তখন দেখা যাবে বেশ কিছু দূরে দেবে গেছে এবং অনেকক্ষণ সময় নেবে, স্বাভাবিক উঠে আসতে সময় নেবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো তার যে নিচের অংশ, আমরা মানে গরুটার যে নিচের অংশ সেই জায়গাটা থলথলে থাকবে, ওখানে তরল জমা হবে, মানে ফ্লুইড জমা হবে, পানি জমা হবে, সেটা দেখেও বোঝা যাবে এবং হাত দিলে বোঝা যাবে যে এখানে পানি আছে। আর এছাড়াও গরুটা নিস্তেজের মতো থাকবে, খুব চঞ্চল থাকবে না, একটু ঝিমানো ঝিমানো থাকবে। এবং এই যে আশেপাশে শব্দ হলে কিংবা হাঁটাইতে চাইলে হাঁটতে যাবে না, কেমন একটা অলসতার মধ্যে থাকবে। বাইরে যেমন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে পানি পড়ছে, তারপর লালা পড়ছে, মানে অধিকাংশ ক্ষেত্রে পানি পড়বে, তারপরে প্রস্রাব করার একটা টেন্ডেন্সি থাকবে, কিছুক্ষণ পর পরই দেখা যায় একটু একটু করে প্রস্রাব করতেছে। তার তৃষ্ণা থাকবে প্রচুর, সেখানে পানি খেতে যাবে, প্রচুর পানি খেতে পাইলেই খালি খেতে যাবে। এটা হলো একটা কারণ। আর যে গরুটা সুস্থ, সেই গরুটার আপনার রিপস যেটা বলি, আমাদের পাজরের যে হাড়গুলো, এগুলো কিন্তু একটু একটু দেখা যাবে, ভাষা ভাষা দেখা যাবে, এবং 2 হাড়ের মাঝখানে একটা ঢেউ খেলানো একটা থাকবে। আর ফ্ল্যাঙ্ক রিজন বা এখানে 3 কোণ একটা জায়গা থাকে ফাঁকা, এই জায়গাটা একটু চাপা থাকবে, এটা ফুলা একবারে ভরা থাকবে না, একটু চাপা থাকবে, বোঝা যাবে। তার মানে তার হাড্ডিটা, তার মানে শরীরের যে ইয়েগুলো, পাঁজরের যে ইয়েগুলো, সেইগুলো ভালো ডিস্ট্রিবিউশন থাকবে, কিন্তু বোঝা যাবে। জি, মানে একদম পুরোপুরি একদম মাংস দিয়ে ভরা থাকবে না, ভরা। হ্যাঁ, এবং গরুটাকে যদি আপনি খোঁচা দেন, এখন দেখবেন যে একটু লাথি মারতে যাবে, একটু গুতা মারতে যাবে, মানে তার একটা যে স্বাভাবিক নেচার, চঞ্চলতা, সেটা কিন্তু সে প্রকাশ করবে। তার মানে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার একটা অন্যতম ইয়া হচ্ছে তার সিম্পটম। আরেকটা হলো যে শব্দ হলে, কোথাও ধরেন গাড়ি যদি হর্ন দেয় অথবা আমি যদি শব্দ করি, তখন দেখা যায় সে কানটা ঘোরাচ্ছে কিংবা দেখতেছে আমার দিকে, মানে আরম্ভ করছে, মানে খুব তাড়াতাড়ি শার্প রিঅ্যাকশন যেটা আছে। এগুলো হলো তার স্বাভাবিকতার আচরণ। আর অস্বাভাবিকতার আচরণ যেটা বলছি সেটাই যে ওই গরুগুলো একদম ঝিমানো থাকবে, কোনো ধরনের, ইভেন আপনি যখন কেনার পর যে নিতে চাবেন, দেখবেন সে হেঁটে যাচ্ছে না, যেতেই যাবে না। আর এই গরুগুলো রাস্তার মধ্যে মানুষের দৌড়াতে থাকবে, রিক্সাকে গুতা দেবে, মানুষকে, মানে এই ধরনের একদম সুস্থ আর অসুস্থ করে আসলে চেনা যায়। তবে আমাদের যে অবজারভেশন আছে, আমাদের কিন্তু গত কয়েক বছর যাবৎ আমাদের মন্ত্রণালয়, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ে লোকজন কিন্তু এগুলো দেখতেছে, নজরে রাখছে, যার জন্য এবছর আমরা দেখছি এটা কিন্তু খুব কম পার্সেন্ট। অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে না, ন্যাচারাল ওয়েতেই করা হচ্ছে, এবং এই ধরনের গরু হাটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। গত বছর কিন্তু এটা নিয়ে সমস্যা হওয়ার কারণে এবার নিজেরা কিছুটা সচেতন হয়েছে, খামার মালিকরা। এবং এইটা তো আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের যেটা বললেন গিয়াস সাহেব, আমরা এটা ব্যাপক প্রচারের ব্যবস্থা নিচ্ছি, যাতে করে মানুষ সহজেই কেনার সময় এই বিষয়গুলো, বিরাট একটা জিনিস নিয়ে গেলাম, তারপরে এটা অসুস্থ জিনিস, যাতে তিনি মানে নিজেই যাচাই করে কিনতে পারেন যে এই গরুটা আসলে হরমোন বা স্টেরয়েড বা কোন অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে হৃষ্টপুষ্ট করে আনা হয়নি। রাজশাহীতে যাই একটু। সালাম সাহেব। জি, আচ্ছা, মানে আপনার অভিজ্ঞতা কি বলছে যে এই স্টেরয়েড দিয়ে বড় করে, মোটা করে, ফুলিয়ে, মাত্র 20 দিন 25 দিনের মধ্যে গরুকে একটা মানে বিরাট দানব আকার দিয়ে দেওয়ার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? 20-25 দিনের মধ্যে স্যার এগুলা তো ওইভাবে করা সম্ভব না। আমার এবছরের যেটা, আমার 45 দিন হলেও আমার একটু স্যার প্রফিট হবে, এই কারণে আমি ঘাসের ব্যবস্থা করেছি। আমার 20 বিঘাতে আমি ঘাস করেছি, সেই ঘাসের জন্য আমার এবার রেডি ফিডটা আমি কম খাওয়াইছি, যার কারণে আমার কস্টিংটা একটু কম হয়েছে। সময়ের হলেও আমার একটু স্যার প্রফিট থাকছে। আচ্ছা, না কিন্তু আপনার তো প্রফিট থাকছে, কিন্তু যারা কিনবে তাদের কি অবস্থা হবে?
না, তাদের তো তাদের যে ইয়া থাকতেছে, আমরা যে দামে বিক্রি করতেছি এটাতে নিলে প্রতিটা স্যার দেখেন প্রতিটা লোকেরই বেতন ডাবল হয়েছে। আমরা তো গরুর দামটা স্যার ডাবল করিনি। গরুর দামটা আমাদের গত বছরের তুলনায়, গত বছর যে গরুর দাম ছিল 30,000, এবছর হয়তো 35 থেকে 32-এর মধ্যেই আছে। ডাবল তো স্যার বেতন হয়েছে, কিন্তু গরুর দাম তো ডাবল হয় না। সালাম সাহেব, আপনি বলছেন ডবল হয়েছে বেতন, না, এই কথাটা কিন্তু ঠিক না। সরকারি কর্মকর্তার সংখ্যা মাত্র 15 লাখ। হ্যাঁ, আর বাকি সব লোকজন যারা আছে চাকরিজীবী, তাদের বেতন কিন্তু ডবল হয়নি। এবং সবাই চাকরি করেও না, সবাই তো আর এই চাকরির পেশায় নাই। এখন আপনি যদি চাকরিজীবীকে ধরার জন্য জমা করার চেষ্টা করেন, তাহলে তো সমস্যায় পড়ে যাবো আমরা সবাই। জি, আমি সালাম সাহেবকে চাকরিজীবীর সাথে সাথে স্যার প্রত্যেকেরই স্যার ইয়াটা স্যার একটু স্ট্যাটাসটা কিন্তু সব ওই চাকরিজীবীদের সাথেই আপগ্রেড হয়ে গেছে প্রত্যেকেরই। আপনি তো খুব একটা দারুণ লোক। হ্যাঁ, আমি সালাম সাহেব আপনাকে আমি বলবো, আপনি যেহেতু খামার করেন, আপনাদের মতো খামারই আমাদের প্রয়োজন, কিন্তু আমরা চাই যে এটা বৈজ্ঞানিক উপায়ে করেন। আমাদের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সবচেয়ে সফল একটা প্রযুক্তি হলো গরুর হৃষ্টপুষ্টকরণ। এটা আমরা প্রায় 20 বছর যাবত, এটা বাংলাদেশে এখন কি পরিমাণ টাকা শুধু এই হৃষ্টপুষ্টকরণে রোলিং হয় তা আপনি নিজেই জানেন। কিন্তু এর জন্য খুব সাইন্টিফিক ভাবে করতে হবে। আপনি ধরেন এই যে ইউএমএস, আমরা ইউরিয়া মোলাসেস স্ট্র, খুব অল্প পয়সা করা যায়, করলে আপনার দেখা যায় এত কনসেন্ট্রেট খাওয়াতে হবে না। কিন্তু স্যার এটা স্যার আমাদের স্যার একটু প্রবলেম আছে। ইউরিয়া স্যার যদি দেই, ইউরিয়া যদি স্যার ইয়ে দেই, পাশে স্যার লোকজন এসে ওই খামারের থেকে কোনো গরুই নিবে না। না, এটা খুব সামান্য দেওয়া হয়, এটা ধরেন 1-2% দেওয়া হয়। এটা আপনার এটা কিন্তু স্বাভাবিক। ইউরিয়া কিন্তু মানুষের শরীরে, অ্যানিমেলের শরীরে কিন্তু তৈরি হয়। আমরা তো বিজ্ঞানী, আমরা অধ্যাপক, আমরা বলতেছি যে পৃথিবীতে সব উন্নত দেশে এখন থেকে 100 বছর আগ থেকে ইউরিয়া প্রসেস করে খড়ের সাথে ব্লক করে খাওয়াচ্ছে। আচ্ছা সালাম সাহেব, উনি যেটা বলছেন যে একটা বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে এইটা এলাও, হ্যাঁ, এটা নেওয়া যায়, কিন্তু প্রক্রিয়াটা যদি তাহলে যে খাদ্যের যে খরচটা আছে সেটা আপনার কমে আসবে। ওই দানাযুক্ত খাদ্য অনেক বেশি দাম নিচ্ছে, কিন্তু তাতে ভেজাল আছে। কিন্তু এটা যদি আপনি নিজের প্রক্রিয়াই করেন, কত % দিয়ে আপনার যিনি ওখানে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে উপজেলাতে, আপনি পুঠিয়ার কথা বললেন, তার সাথে আপনি আলোচনা করতে পারেন। আপনি বলতে পারেন এরপরে গিয়ে যে আমাকে বলা হচ্ছে এটা ইউএমআই প্রজেক্টটা কি আমি জানতে চাই। ইউএমএস ওনারা বিএলআর এর। আচ্ছা সালাম সাহেব, আমি একটা প্রশ্ন করি, আপনি তো একজন সচেতন ব্যবসায়ী, আপনি কি কখনো শুনেছেন বা দেখেছেন এই বছর আপনার এলাকায় স্টেরয়েড বা ড্রাগ দিয়ে অনৈতিকভাবে কেউ মোটা তাজা করছে? আপনার কানে এসেছে কি এই ধরনের কোনো সংবাদ? না স্যার, এবছর কেউই স্যার এই পথ অবলম্বন করেনি, খুব কম। আমার জানা মতো স্যার কাউকে আমি দেখিনি। জি, এটা একটা ভালো, আচ্ছা, ভালো কথা বলেছেন। আচ্ছা, তাহলে জানাচ্ছে যেটা যে উনি কিন্তু মোটামুটি ভাবে জানে যে ওই মোটা তাজাকরণের কোনো কেমিক্যাল ইউজ করলে তার গরুটার অসুবিধা হবে, এইটা জেনেই কেউ এটা করেনি। শাস্তিযোগ্য। ঠিক আছে সালাম সাহেব, আপনি যেটা বলেছেন এটা একদম ঠিক। তার মানে উনি যেটা বলছেন, একটা জিনিস হলো যে ওনার কাছে যে তথ্যটা আছে, এবং উনি কিন্তু শুধুমাত্র খামার না, আরো অনেক কুচি এটা করেন, এবং সবকিছু ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েও উনি কিন্তু এই লাইনে আসছেন, প্রফেশনাল লোক, তো এই জায়গায় আসছেন, উনি কিন্তু এটা নিয়ে অনেক চিন্তা করেন। তো এরকম অবস্থাতে উনি কিন্তু একটা বাস্তববাদী, হয়তো ওইভাবে ফিডটা পায় না। তাইলে আমাদের উনি যেটা বলছেন যে দাম সবকিছুরই বেড়েছে, বেতন বেড়েছে, সবকিছু বেড়েছে, কাজী 1 বছরে মানুষের জীবনযাত্রার মানেও কিন্তু বেড়েছে, সবকিছু বেড়েছে, কাজে আমাদের খরচের মাত্রাও বেড়েছে। সেই হিসাবটা যেন করেই করা হয়। সেক্ষেত্রে এই ক্ষেত্রে এখন যেটা আছে যে সবসময় যেন যে ভয়টা থাকে যে ঠিক শেষ 4 বা 5 দিনের মাথায় বর্ডার গুলোতে গরুর সাপ্লাইটা বেড়ে যায়। তো এরকম যদি ধরেন, আমার মনে হয় 4-5 লক্ষ আসলে বাজার হ্যাম্পার হবে না আমাদের। কারণ কি যে প্রত্যেকে চায় যে আমি একটা ওই ছাগল কোরবান না দিয়ে একটু মর্যাদাপূর্ণ গরু কোরবান দিব। তো আমার মনে হয় সংখ্যা আগের মতো আসবে না, আসলেও এটা আমাদের বাজারের তেমন একটা হ্যাম্পার করবে না আমার মনে হচ্ছে। কারণ এটা খুব বেশি বিলাল ভাই, আপনি বলেন, আপনি কি মনে করছেন যে এবার যে আমাদের দেশি যে গরু আছে পর্যাপ্ত আসবে বলে আপনি মনে করছেন? আমাদের এই বছরে, গত বছরের অভিজ্ঞতায় বলি, যেমন আমাদের প্রায় 8টা হাট ছিল, আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা হাটেই গিয়েছি, এবং তাতে
দেখেছি বিক্রেতা এবং ক্রেতা যারা সবাই কিন্তু কম বেশি স্যাটিসফাইড ছিল যে এবং পর্যাপ্ত গরু গরু আছে। দেশীয় ইয়াতে হ্যাঁ, আছে। এবং যারা গরুর ব্যবসা করেন এই সময়ে যারা ব্যবসায়ী তারাও বলেছেন যে না আমরা ভালো দাম পেয়েছি। আচ্ছা ইয়া সাহেব, একটা সেন্টেন্সে আপনি বলবেন শেষ। জি, আমার কথাটা হলো আমাদের দেশে কিন্তু কোরবানির সময় মাংসের অত্যন্ত বেশি একটা প্রাচুর্য চলে আসে, যেটা কিন্তু আমাদের চাহিদার চেয়ে অনেক বেশি, এবং এই মাংস দেখা যাচ্ছে যে আমরা খেতে পাই না, এবং এগুলো বাজারে বিক্রি হয়, হোটেলে বিক্রি হয়। আমাদের কথাটা হলো যার যেটা ক্ষমতা তার বেশি যাতে কোরবানি না দেয়, একজন মানুষ যাতে যত কম অ্যানিমেলকে ওই সময় জবাই না করে সারা বছর অন্য কারণে করে, একসঙ্গে যাতে না করে। কারণ আমার তো একটা ভাগ কোরবানি দেওয়ার কথা আমার ধর্মীয় দৃষ্টিতে, আমি একটা সব দিক থেকে একটা ব্যালেন্স হবে। ব্যালেন্স হবে। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সময় শেষ হয়ে স্টুডিওতে আসার জন্য। পাশাপাশি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালামকেও আমি ধন্যবাদ দিচ্ছি, আমাদের সাথে যোগ দিয়েছিলেন আপনি রাজশাহী থেকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।